পরিস্থিতি বুঝে কি এবার ইরানের যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প? বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার, যার নাম শুনলে একসময় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, আজ তাদের পা কাঁপছে। দর্শক, বলছিলাম ইরান ভয়াবহ একটা বার্তা দিয়েছে এবং সেই বার্তার কথা নিশ্চিত করছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। আর সেই বার্তাতে আমরা যেটা দেখছি সেটা যদি সত্য হয় তাহলে এটা বিশ্বের জন্য একটা বড় হুমকি। ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধ একটি নতুন যুগে প্রবেশ করেছে এবং ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে চারদিকে বৃষ্টির মতো মিসাইল, ক্লাস্টার বোমা সহ আরো যা যা দরকার সব তুলে যাচ্ছে শত্রুকে পরাস্ত করার জন্য। আমেরিকার সেনাবাহিনীটাকে পুরো সাজানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন স্টাইলে সাজানো হয়েছে এটা দেখা দরকার। কারণ একটা সেনাবাহিনীর ডক্ট্রিন বলেন, একটা সেনাবাহিনীর পুরো সিস্টেম তৈরি বলেন, এটা একদিনে হয় না এবং সেই সিস্টেমকে একদিনে পরিবর্তন করতে পারে না। ইরান ইসরায়েলের উপরে বড় বড় ক্ষেপণাস্ত্র, ভারী ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে যাতে ধ্বংসযোগ্য বেশি চালানো যায়। এবং আমরা এর মধ্যে নানান রকমের খবর শুনছি, নেতানিয়াহু মারা গেছে, তার ভাই মারা গেছে, তারপরে সেখানকার আরো একজন মন্ত্রী বেন কাভির সে মারা গেছে। পরিস্থিতি বুঝে কি এবার ইরানের যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প? বিখ্যাত সংবাদপত্র দ্য গার্ডিয়ান এবং দ্য টাইমস সেরকমই ইঙ্গিত দিয়েছে। প্রথমে দেখুন দ্য গার্ডিয়ানের সেই প্রতিবেদনটি। এতে বলা হচ্ছে, ট্রাম্প সেজ US military campaign is nearly end as war continues to disrupt world economy. আর বিশ্বখ্যাত দ্য টাইমস লিখেছে, ট্রাম্প বলেছেন ইরান হ্যাজ নাথিং লেফট অ্যান্ড ওয়ার ইজ নিয়ারলি ওভার। মানে ইরানের সব কিছু তিনি শেষ করে দিয়েছেন বলে দাবি করে এখন যুদ্ধ থেকে কোনো মতে বেরোনোর একটা পথ খুঁজছেন ট্রাম্প সাহেব। মানে পাগলা জগাইও এবার বুঝেছে আমেরিকার দাদাগিরির দিন শেষ। এর কারণ কি? যুদ্ধ কভার করা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানাচ্ছে গত 10 দিনের যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের অস্ত্রভাণ্ডারের 75% শেষ। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় সব সামরিক ঘাঁটি কার্যত বিধ্বস্ত। সেখান থেকে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব, তা বুঝে গেছেন মার্কিন সেনাবাহিনীর কর্তারা। অন্যদিকে ইরান ক্রমশ শক্তিশালী হচ্ছে। কিভাবে? রাশিয়া এখন প্রায় সরাসরি তার পাশে এসে দাঁড়িয়েছে। আর চীনও যে পেছন থেকে ইরানকে যথেষ্ট অক্সিজেন যোগাচ্ছে তা বুঝতে পারছে আমেরিকা এবং ইসরায়েলের সেনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্প ভেবেছিলেন কয়েকটা সামরিক আঘাত করে এবং আয়াতুল্লাহ আলী খামেনেইকে মেরে দিতে পারলেই ইরানকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। আর গোটা বিশ্ব এখন ফুঁসছে ট্রাম্প এবং নেতানিয়াহু আর তাদের বন্ধু এবং সমর্থকদের বিরুদ্ধে। কারণ এই যুদ্ধের সরাসরি আঁচ এসে পড়ছে প্রতিটি মানুষের হেঁসেলে। কাঁচা তেলের দাম যুদ্ধের আগে ছিল ব্যারেল পিছু $60, এখন তা বেড়ে $120, মানে দ্বিগুণ হয়েছে। আর ইরান দাবি করেছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এটা বাড়তে বাড়তে $200 হবে। তবে এর মধ্যে তারা তাদের বন্ধু দেশগুলোর জন্য হরমুজ প্রণালী খুলবে বলে জানিয়েছে। আর এই অবস্থায় ট্রাম্পের শুল্ক যুদ্ধের পুরো বিষয়টাই একেবারে ঘেঁটে গেছে। তবে এর মধ্যেই আবার আমেরিকার সরকারি বিবৃতিতে ভারতকে অপমান করার ঘাটতি দেখা যাচ্ছে না। মাত্র কয়েক ঘন্টা আগেই আমেরিকার প্রেস সচিব সাংবাদিকদের বলেছেন আমেরিকাই ভারতকে রাশিয়ান তেল কেনার পারমিশন দিয়েছে। এবং সেই সঙ্গে তিনি আরও একটি অপমানকর শব্দ বলেছেন। তিনি বলেছেন ভারতীয়রা গুড অ্যাক্টর, মানে ভালো অভিনেতা। শুনুন কি বলেছেন তিনি। The President and the Secretary of Treasury and the whole national security team came to this decision because our allies in India, as you know, Lalit, have been good actors and have previously stopped buying sanctioned Russian oil. So as we work to appease this temporary gap of oil supply around the world because of the Iranians, we have temporarily permitted them to accept that Russian oil. And this Russian oil was already at sea. It was already out on the water. So this short-term measure, we don't believe it will provide significant financial benefit to the Russian government at this time. এখানে ভারত বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন? কোন নেতাকে? এবং কেনই বা আমেরিকা এরকম মনে করে? আর কেন বারবার এরকম কথা বলার পরেও কোনো প্রতিবাদ করা হয় না ভারতের পক্ষ থেকে? প্রতিটি ভারতবাসীকে এভাবে অপমান করার পরেও কেন চুপ করে থাকতে হবে আমাদের? কি রহস্য আছে এর পেছনে? আজকের এই এপিসোডে ইরান যুদ্ধে আমেরিকার নাস্তানাবুদের পাশাপাশি নতুন নানা তথ্য দিয়ে সমস্ত বিষয়টি বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ওয়াশিংটনের সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন ইরানের বাচ্চা বাচ্চা মেয়েদের স্কুলে বোমার হামলার ঘটনায় আমেরিকার ভূমিকা কি? প্রশ্নটা শুনে ট্রাম্প কিছুক্ষণ থেমে যান। বাক্য গুছিয়ে বলতে গিয়ে তিনি কি রকম অসংলগ্ন কথা বলেছেন প্রথমে দেখুন সেই ভিডিওটি। Tomahawk missile likely destroyed that Iranian girls' school. So will the U.S. accept any responsibility? Well, I haven't seen it, and I will say that the Tomahawk, which is one of the most powerful weapons around, is used by, sold and used by other countries, you know that. And whether it's Iran, who also has some Tomahawks, I wish they had more, but whether it's Iran or somebody else, the fact that a Tomahawk is very generic, it's sold to other countries, but that's being investigated right now.
Mr. President, you just suggested that Iran somehow got its hands on a Tomahawk and bombed its own elementary school on the first day of the war. But you're the only person in your government saying this. Even your defense secretary wouldn't say that when he was asked, standing over your shoulder on your plane on Saturday. Why are you the only person saying this? Because I just don't know enough about it. I think it's something that I was told is under investigation. But Tomahawks are used by others, as you know. Numerous other nations have Tomahawks. They buy them from us. But I will certainly, whatever the report shows, I'm willing to live with that report. এই ভিডিওটি দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়। এর কারণ কি? ইরানের উপর আক্রমণের 10 দিন পার হয়ে গেছে, এখনো ওই স্কুলের উপর টমাহক মিসাইলের হানা নিয়ে স্পষ্ট উত্তর দিতে পারেননি ট্রাম্প। একবার তিনি বলছেন টমাহক আমেরিকারই মিসাইল, পরে আবার তিনি বলছেন অনেকেই তা কিনেছে, এমনকি ইরানের কাছেও নাকি তা আছে, আর তা দিয়ে তারা নিজেরাই নিজেদের সন্তানকে মেরে আমেরিকাকে দুষছে। এরকম আশ্চর্য অসংলগ্ন কথা কি কোনো সুস্থ বুদ্ধির মানুষ বিশ্বাস করবেন? দুনিয়ার সব বিষয় তিনি এবং তার গোয়েন্দা বিভাগ খোঁজ রাখে, কিন্তু ওই টমাহক মিসাইল হামলা কার ছিল তা নাকি এখনো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। মানে জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না আমেরিকা। আর এর মধ্যেই বিভিন্ন মানবাধিকার সংস্থার তদন্তে প্রমাণিত হয়েছে যে ওই বোমা ফেলেছে ট্রাম্পের বাহিনী। আসলে ওই একটা ঘটনা গোটা বিশ্বে এতটাই ধিকৃত হয়েছে যে যুদ্ধবাজ নেতারাও এখন আর এ নিয়ে নিজেদের ছাতি পিটতে পারছেন না, বরং ওই পৈশাচিক হত্যার দায় এড়িয়ে যেতে চাইছে যুদ্ধবাজেরা। কিন্তু আমেরিকার মিডিয়ায় সবাই তো আর চাটুকার নয়, ফলে ট্রাম্পের কাছে প্রশ্নটা ছিল একেবারে সরাসরি। সেই সঙ্গে আরও প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ সত্যিই কি আমেরিকার নিরাপত্তার জন্য, নাকি এটা ইসরায়েলের নিরাপত্তা নীতির অংশ হয়ে দাঁড়িয়েছে? অত্যন্ত সরল প্রশ্ন, মানে এই যুদ্ধের দায়টা কার? এ প্রশ্ন এখন বিশ্বের সব থেকে দামি প্রশ্নের একটা। দুনিয়ার সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানতে চাইছেন এই প্রশ্নটির উত্তর। এর উত্তরে আপনাদের দুটো ভিডিও ক্লিপ দেখাবো। প্রথমটি অস্ট্রেলিয়ার সংসদের, যেখানে এই যুদ্ধের জন্য আর ওই শিশু কন্যাদের হত্যার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুকেই ওয়ার ক্রিমিনাল বা যুদ্ধ অপরাধী বলা হচ্ছে। I mean, aren't you embarrassed? This is the guy you've hitched us to at the hip. I mean, he is a fascist, war criminal, fantasist, and you have hitched our country at the hip to him through AUKUS, through your obsequious toadying of the war criminals Trump and Netanyahu and their illegal war. It is humiliating, it's embarrassing, and it's degrading for our country. আর পরের ক্লিপটি কানাডার সংসদের, সেখানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলছেন এই যুদ্ধে কানাডা কখনো আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে যোগ দেবে না। Mr. Speaker, thank you for this opportunity. Canada's policy is clear. Canada supports the necessity of preventing Iran's nuclear program and exporting of any terrorism. Canada is not participating in the offensive operations of Israel and the United States and will not ever. ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্প শুরুতে মনে করেছিলেন ইরানের সামরিক ঘাঁটিতে কয়েকটা আঘাত করলে এবং মিসাইল ঘাঁটি ধ্বংস করে দিলেই কয়েকদিনের মধ্যেই ইরানকে একেবারে পথে বসিয়ে দেওয়া যাবে, তারপর সেখানে নিজেদের পছন্দের কাউকে সরকারে বসিয়ে দিলেই কেল্লা ফতে। কিন্তু বাস্তবে হয়েছে একেবারে উল্টো। ইরান যে ভেনেজুয়েলা বা গাজা নয়, সেটা একেবারে দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে উঠেছে। আর কয়েকদিন গেলেই ট্রাম্প বা নেতানিয়াহুর খড়ের সিংহের ভেতরের বাঁশের কাঠামোটা একেবারে বেরিয়ে পড়বে। আসলে ইরানের এই প্রত্যাঘাত ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্ট, লেবানন, সিরিয়ার মতো দেশরাও একযোগে এই যুদ্ধে যুক্ত হয়ে পড়বে, এটা সম্ভবত এই পাগলা জগাই এবং তার দোসরের হিসেবের মধ্যে ছিল না। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে ইরানের চালে একেবারে টলমল করছে এখন ট্রাম্পের প্রতি। গোটা বিশ্ব তার নিন্দে করছে। এর মধ্যেই স্পেন, ব্রিটেন, মেক্সিকো, কানাডা এইসব দেশ সহ বড় সমস্ত শক্তি ট্রাম্পের আর পাশে নেই। আর এর মধ্যে এই 175 জন স্কুলের শিশুদের মৃত্যুর ঘটনাটি ক্রোধের আগুনে ঘি ঢেলেছে। আর এই যুদ্ধে একটা বড় প্রশ্ন উঠে এসেছে, সেটা হলো ইরান কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কিছু কৌশল শিখেছে? অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন হ্যাঁ, বাস্তবে তাই হয়েছে। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে বড় শক্তির বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ সম্ভব। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যুদ্ধকে বহু ফ্রন্টে ছড়িয়ে দেওয়াটাও একটি কার্যকরী কৌশল। ইরান ঠিক এই পথেই এগিয়েছে। তারা সরাসরি বড় সংঘর্ষে না গিয়ে আঞ্চলিক ছোট ছোট নেটওয়ার্ক ব্যবহার করছে, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ এবং অন্যান্য মিত্র গোষ্ঠীও রয়েছে। ফলে আমেরিকা এবং ইসরায়েলের কাছে যুদ্ধক্ষেত্রটা আয়ত্তের মধ্যে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। 11 দিনের মাথায় ইরানের সীমিত আক্রমণ এবং অন্যান্য গোষ্ঠীর প্রক্সি যুদ্ধ এখন আরও ছড়িয়ে যেতে চলেছে। আমেরিকার এই ল্যাজে গোবরে হওয়াটা কি একেবারে নতুন? না, তা নয়। ইতিহাসে এর আগেও কয়েকবার আমেরিকার এরকম হাল হয়েছে। ভিয়েতনাম বা আফগানিস্তান যুদ্ধের কথা মনে করে দেখুন। ভিয়েতনাম যুদ্ধ ছিল দীর্ঘ এবং প্রচণ্ড ব্যয়বহুল একটি যুদ্ধ। ওই যুদ্ধে হাজার হাজার মার্কিন সেনা নিহত হয়েছিলেন। ফলে দেশে তীব্র যুদ্ধবিরোধী আন্দোলন শুরু হয়। অনেক সেলিব্রিটিও এতে যোগ দিয়েছিলেন। আর আফগানিস্তান যুদ্ধ চলেছিল প্রায় 2 দশক ধরে। আমেরিকার এতে বিপুল অর্থ খরচ হয়। শেষ পর্যন্ত সেনা প্রত্যাহার করে নাক কাটা যায় আমেরিকার। এখান থেকেও আমেরিকার নেট প্রাপ্তি কিন্তু একটা ঘোড়ার ডিম।
এই ইতিহাসের তথ্য নিয়েই অনেক বিশিষ্ট মার্কিন নাগরিকই এখন এই যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য, মধ্যপ্রাচ্যের আরেকটি দীর্ঘ যুদ্ধ কি আমেরিকার সত্যিই প্রয়োজন ছিল? আমেরিকার বিখ্যাত সংবাদপত্রগুলিতে এই সব মতামত নিয়মিত ছাপাও হচ্ছে, পথেও বিক্ষোভ হচ্ছে রোজই। কিন্তু এখন ট্রাম্পের সামনে পথ কি? রাজনীতিতে একটা পুরনো কৌশল আছে, পরিস্থিতি যখন আয়ত্তের বাইরে চলে যেতে থাকে তখন হারকেই জয় হিসেবে তুলে ধরতে হয়। আর ট্রাম্প কি এখন সেই পথে নিতে চলেছেন? মার্কিন সংবাদপত্রগুলো কিন্তু সেরকম ইঙ্গিতই দিচ্ছে। আর এরপরে ট্রাম্প বলতে পারেন, ইরানের শক্তি আমরা কমিয়ে দিয়েছি, আমেরিকা তার মিত্রদের রক্ষা করেছে, ইত্যাদি ইত্যাদি। আর তার পেটোয়া ধামাধারা মিডিয়া সেই জয় ঢাকি পেটাতে থাকবে। তাহলে কি হতে পারে আগামী কয়েকদিনের পরিস্থিতি? এটা বোঝার আগে একবার ভাবুন কি রকম ছিল যুদ্ধের আগের পরিস্থিতিটা। যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যে একটা নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি হচ্ছিল। ইরান এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা কিছুটা কম হতে শুরু করেছিল, বিশেষ করে 2025 জুনের যুদ্ধের পর। ফলে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছিল। কিন্তু যুদ্ধের পর এখন তাহলে কি হতে পারে? এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে বদলে দিতে পারে? এর কয়েকটি সম্ভাব্য দিক বলা যাক। 1, আঞ্চলিক ব্লকের পুনর্গঠন হতে পারে। দেশগুলো নতুন করে জোট তৈরি করতে পারে। এই ব্লকে ভারতের অবস্থান কোথায় হবে? যুদ্ধ শেষ হলে এই প্রশ্নটা কিন্তু বড় করে উঠবেই। 2, অস্ত্র প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে। মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ আরও বাড়বে, মানে অস্ত্র বিক্রেতা দেশগুলোর আরও রমরমা হবে। 3, কূটনৈতিক শক্তির পরিবর্তন হবে। রাশিয়া, চীন বা ইউরোপ নতুন মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসতে পারে। 4, দীর্ঘস্থায়ী উত্তেজনা চলবে। যুদ্ধ পুরোপুরি শেষ না হয়ে নিম্নমাত্রার সংঘাত চলতে পারে। আসলে একটা বিষয় ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে গোটা বিশ্বের কাছে, সেটা হলো এই যুদ্ধ আসলে গুড ফর নাথিং। আর এবার বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরি কি শেষের পথে? নতুন মহাশক্তিধর জোট কি হতে চলেছে চীন, রাশিয়া এবং ইরান? এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার, যার নাম শুনলে একসময় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, আজ তাদের পা কাঁপছে। বিশ্বাস হচ্ছে না? ইতিহাস সাক্ষী, যখন কোনো সাম্রাজ্য পতনের মুখে দাঁড়ায় তখন তাদের কথা আর কাজে মিল থাকে না। ঠিক সেটাই এখন ঘটছে। যে আমেরিকা বলেছিল ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব, সরকার বদলে দেব, আজ সেই আমেরিকাই বলছে, না ভাই, সরকার বদলানো আমাদের উদ্দেশ্য না। কেন এই ডিগবাজি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু খবর দেব যা শোনার পর আপনি বুঝতে পারবেন জিওপলিটিক্সের দাবার বোর্ডে আসল চেকমেট কে কাকে দিচ্ছে। খেলাটা কিন্তু সম্পূর্ণ ঘুরে গেছে। দেখুন, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি কোনো সরল রেখা নয়, এটা একটা গোলক ধাঁধা। আমরা যারা গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তারা একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করছি। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা এতদিন যে দম্ভ দেখিয়ে আসছিল, ইরানের পাল্টা মারে সেই দম্ভের বেলুন এখন ফুটো হতে শুরু করেছে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আজকের ভিডিওর প্রধান ব্রেকিং নিউজগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকার ডিগবাজি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানের রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করা এখন আর আমেরিকার লক্ষ্য নয়। এই হঠাৎ পিছু হটার আসল কারণ কি? দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন এবার আমেরিকার হাত ছেড়ে দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন তারা ইরানের উপর কোনো অফেন্সিভ বা আক্রমণাত্মক হামলায় অংশ নেবে না। কিন্তু কেন? ফাটল ধরল কোথায়? আজ 3রা মার্চ 2026 মঙ্গলবার সকাল 6টায় এই খবর পড়ছি। আসুন প্রত্যেকটি খবরের বিশ্লেষণে যাওয়া যাক। দেখুন, খবরটি সাধারণ মনে হতে পারে কিন্তু এর গভীরতা অনেক। মার্কো রুবিও, আমেরিকার স্টেট সেক্রেটারি, আজ 3রা মার্চ ভোর 4টের দিকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন ইরানে বর্তমান সরকার বা নিজামকে পরিবর্তন করা আমেরিকার অফিসিয়াল মিশন নয়। সিরিয়াসলি বলুন তো, এই যুদ্ধটা শুরুই হয়েছিল এই হুঙ্কার দিয়ে যে ইরানকে শিক্ষা দেওয়া হবে, তাদের সরকারকে উৎখাত করা হবে। আর আজ যখন ইরানের মিসাইল এবং ড্রোনগুলো আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে, তখন তারা বলছে না 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 না, আমরা তো সরকার বদলাতে আসেনি। এর মানে কি দাঁড়ায়? এর সোজা অর্থ হলো আমেরিকার নাটবল্টু ঢিলা হয়ে গেছে। দেখুন দর্শক, আমেরিকা এতদিন অভ্যস্ত ছিল আফগানিস্তান, লিবিয়া বা ভেনিজুয়েলার মতো দেশগুলোর সাথে লড়তে। সেখানে তারা চাইলেই সেনাবাহিনী নামিয়ে দিত, প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যেত, অথবা বছরের পর বছর ধরে সেই দেশ দখল করে রাখত। কিন্তু ইরান যে সেই ধাতুতে গড়া নয় সেটা বুঝতে আঙ্কেল স্যামের একটু সময় লেগে গেল। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা সুপার পাওয়ার না হতে পারে, কিন্তু তারা একটা গ্লোবাল পাওয়ার। আর তাদের সেই ক্ষমতা আছে যা দিয়ে তারা শুধু নিজেদের রক্ষা করবে না, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। মার্কো রুবিও এখন বলছেন তাদের লক্ষ্য হলো ইরানের মিসাইল আর ড্রোন শক্তি শেষ করা। কিন্তু দর্শক, এখানে একটা সূক্ষ্ম চাল আছে।
রুবিও সাথে এটাও জুড়ে দিয়েছেন যে যদি ইরানের জনগণ নিজেরা সরকার বদলায় তাতে আমাদের আপত্তি নেই। আর এটাই হলো আসল খেলা। তারা সরাসরি যুদ্ধে পেরে উঠছে না, তাই এখন তারা চায় সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ উস্কে দিতে। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। রুবিওর এই নরম সুর প্রমাণ করে যে আমেরিকার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা বুঝতে পারছে ইরানে গ্রাউন্ড অপারেশন বা সৈন্য নামানো মানে হলো আত্মহত্যা। তাই তারা এখন বলছে সরকার বদলানো আমাদের কাজ নয়। এটা কি কোনো দয়া? মোটেও না, এটা হলো অপারগতা। যখন বাঘ শিকার করতে গিয়ে দেখে শিকার পাল্টা কামড় দিচ্ছে, তখন বাঘও দুপা পিছিয়ে আসে কৌশল বদলানোর জন্য। আমেরিকা এখন ঠিক সেই অবস্থায় আছে। তবে সাবধান, রুবিও কিন্তু একটা হুমকিও দিয়েছেন। তিনি বলেছেন সবচেয়ে বড় এবং কঠিন হামলাটি এখনো বাকি আছে। এর মানে কি? তারা কি জাপানের মতো নিউক্লিয়ার অপশন ভাবছে, নাকি কার্পেট বম্বিং? যাই করুক না কেন, ইতিহাস বলছে আকাশ থেকে বোমা ফেলে কোনো জাতির মনোবল ভাঙা যায় না, যদি না সেই জাতি ভিতর থেকে ভেঙে পড়ে। আর ইরান, তারা তো এখন আরও বেশি ঐক্যবদ্ধ। এবার আসি দ্বিতীয় খবরে। এটা আমেরিকার জন্য একটা বড় চাপেটাঘাত। জিওপলিটিক্সে একটা কথা আছে, বিপদের বন্ধুই আসল বন্ধু। কিন্তু আমেরিকা দেখলো বিপদের সময় তাদের সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন পিটটান দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে কার্যত হতাশ করে দিয়ে বলেছেন আকাশ থেকে বোমা ফেলে সরকার বদলানো যায় না। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এবং দ্য হিলের রিপোর্ট অনুযায়ী ব্রিটেন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো অফেন্সিভ বা আক্রমণাত্মক যুদ্ধে জড়াবে না। তারা কেবল ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে। অর্থাৎ যদি ইরানের মিসাইল ব্রিটিশ কোনো ঘাঁটিতে আঘাত করে তবেই তারা জবাব দেবে। কিন্তু আমেরিকা বা ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানে হামলা করতে যাবে না। কেন এই সিদ্ধান্ত? একটু ভেবে দেখুন। ব্রিটেনের এই সিদ্ধান্তের পেছনে আছে ইরাক যুদ্ধের ভূত। ইরাক যুদ্ধে আমেরিকার মিথ্যে তথ্যের ভিত্তিতে জড়িয়ে পড়ে ব্রিটেন যে মূল্য দিয়েছিল তাদের জনগণ আজও তা ভোলেনি। ব্রিটিশ এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমরা যেন আবার আমেরিকার লেজুর বৃত্তি না করি। ব্রিটেনের এই সরে যাওয়া প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বে বা ওয়েস্টার্ন ব্লকে বড়সড় ফাটল ধরেছে। এতদিন আমরা জানতাম আমেরিকা যেখানে, ন্যাটো বা ব্রিটেন সেখানে, কিন্তু এই যুদ্ধে আমেরিকা একা হয়ে পড়ছে। যখন আপনার নিজের টিমমেট আপনাকে বলে বস এই রিস্ক আমি নেব না, তখন বুঝতে হবে আপনার লিডারশিপ এবং যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আমেরিকা এখন একা, আর একা হয়ে পড়া আমেরিকা আরও বেশি বিপজ্জনক, আরও বেশি বেপরোয়া। এবার তৃতীয় পয়েন্টে আসি, এবং সত্যি বলতে এই অংশটি নিয়ে কথা বলতে গেলে আমার নিজের গলা ধরে আসে, কিন্তু সাংবাদিক হিসাবে, একজন বিশ্লেষক হিসাবে সত্যটা আপনাদের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। যুদ্ধ মানেই ধ্বংস আমরা জানি, কিন্তু যুদ্ধেরও তো কিছু নিয়ম থাকে রে ভাই, তাই না? গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে যে হামলা শুরু করে, সেখানে টার্গেট করা হয়েছিল একটি এলিমেন্টারি স্কুলকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কোনো সেনাঘাঁটি নয়, কোনো মিসাইল লঞ্চ প্যাডও নয়, একটি স্কুল যেখানে ছোট ছোট মেয়েরা পড়াশোনা করছিল। আর তার ফলাফল 160 জন নিষ্পাপ শিশু শহীদ হয়েছে, 160টি পরিবার ধ্বংস হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, যিনি খোদ আমেরিকার একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি আজ প্রশ্ন তুলেছেন আমাদের বোমাগুলো কেন স্কুলের বাচ্চাদের মারার জন্য ব্যবহার করা হলো। আমেরিকার ভিতর থেকেই এই প্রশ্ন উঠছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বা গদি মিডিয়া আজ কোথায়? ইরানে যখন হিজাব ইস্যুতে কোনো আন্দোলন হয়, তখন এই মিডিয়াগুলোর ঘুম হারাম হয়ে যায়। তারা নারীর অধিকার, নারীর স্বাধীনতা নিয়ে বড় বড় বুলি আওড়ায়। কিন্তু আজ যখন 160 জন ছোট ছোট মেয়েকে, যারা হয়তো ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিল্পী হতে পারত, তাদের ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো, তখন এই মিডিয়াগুলোর মুখ কেন কুলুপ দিয়ে আটা? তারা কি ফিমেল ছিল না? তাদের কি বাঁচার অধিকার ছিল না? আমি ইন্টারনেটে সেই ছবিগুলো দেখেছি। সারিবদ্ধভাবে ছোট ছোট কবর খোঁড়া হচ্ছে মেশিনে। আমার নিজেরও একটা মেয়ে আছে। দেখুন দর্শক, হিপোক্রেসি বা ভণ্ডামির একটা সীমা থাকে। আমেরিকা বলে তারা ইরানি জনগণকে মুক্ত করতে চায়। এই কি তাদের মুক্তির নমুনা? 160টি শিশুকে পৃথিবী থেকে মুক্ত করে দেওয়া? একে আপনারা জাস্টিস বা ন্যায় বিচার বলেন? ছি, ধিক্কার জানাই এই তথাকথিত সভ্য সমাজকে, যারা শিশুদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতির দাবা খেলে। এখন সবশেষে এটাই বলবো, পৃথিবী পাল্টাচ্ছে। আমেরিকার সেই একক আধিপত্যের দিন শেষ। ইরান প্রমাণ করেছে আপনি যদি বুক টান করে দাঁড়ান, তবে সুপার পাওয়ারও পিছু হটতে বাধ্য হয়। ব্রিটেন প্রমাণ করেছে অন্ধ আনুগত্যের দিন শেষ। আর 160টি শিশুর মৃত্যু প্রমাণ করেছে এই যুদ্ধের আসল চেহারা কতটা কুৎসিত। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন,
আমেরিকা বলছে তারা ইরানি জনগণের ভালোর জন্যই এই যুদ্ধ করছে। 160 জন শিশুকে হত্যা করে কি সেই ভালো করা হলো? আমেরিকার সেনাবাহিনীটাকে পুরো সাজানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন স্টাইলে সাজানো হয়েছে এটা দেখা দরকার। কারণ একটা সেনাবাহিনীর ডক্ট্রিন বলেন, একটা সেনাবাহিনীর পুরো সিস্টেম তৈরি বলেন, এটা একদিনে হয় না এবং সে সেই সিস্টেমকে একদিনে পরিবর্তন করতে পারে না। তার যুদ্ধ পরিচালনার ডক্ট্রিন, সেই ডক্ট্রিনের উপরে নির্ভর করে তার পুরো মিলিটারি ইন্ডাস্ট্রি সেটাকে সেভাবে সে সাজায়। সে যেভাবে ফিল্ডে যুদ্ধ করবে তার সামরিক প্রতিরক্ষা শিল্পটাকেও সে সেভাবে সাজায় যে আমার এই জিনিস বেশি দরকার, আমি এইভাবে যুদ্ধটা করবো। এক এক দেশের যুদ্ধ করার পরিস্থিতি, যুদ্ধ করার স্ট্র্যাটেজি এক এক রকম। এখন আমেরিকার যুদ্ধ করার স্ট্র্যাটেজিটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্নায়ু যুদ্ধ যেটা, সেটার উপরে নির্ভর করে এবং আপনারা দেখবেন যে এই স্নায়ু যুদ্ধের উপরে ভিত্তি করেই কিন্তু সে সবকিছুকে সাজিয়েছে। আর স্নায়ু যুদ্ধটা কি? সেটা হচ্ছে কে বেশি ক্ষমতাধর, আমি কত বেশি ক্ষমতাধর, আমি কত বেশি অন্যকে আমার প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে পারবো। সেটার জন্য সে পুরো মিলিটারি ইন্ডাস্ট্রি, সে তার পুরো ডিপ্লোম্যাসি, সে তার পুরো মিডিয়া, সে তার পুরো এই যে রিসার্চ সেন্টারগুলো যারা পাবলিক জনমতকে কন্ট্রোল করে, এই পুরোটা ব্যবহার করে সে একটা ভাইব তৈরি করে যে আরে আমি তো এখানে সর্বা। এটা কিন্তু পুরো এই স্নায়ু যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এভাবেই চলছে এবং এভাবে সে যেই জায়গায় যুদ্ধ করছে এভাবেই সে একটা মার কাট করে যে যা বলুক আমি জিতে গেছি এরকম একটা ভাইব তৈরি করে। কিন্তু শেষে দেখা যায় যে তার এই মিলিটারি ইন্ডাস্ট্রির যে সিস্টেম এটা লস করে। ইরাকে, সিরিয়ায়, আফগানিস্তানে সব জায়গায় এটা হয়েছে। এখন ইরানে এটা হবে কিনা সেটা দেখার জন্য আমরা কয়েকটা জায়গায় যাব। সেই কয়েকটা জায়গায় যাওয়ার আগে আমি গতকালকে একটা জিনিস বলেছিলাম যে ইরান যদি মধ্যপ্রাচ্যে যে লবণ পানি শোধন করে তারপরে সুপেয় পানি করার যে সমস্ত প্ল্যান্ট বা যে সমস্ত এই শোধনাগারগুলো আছে সেগুলোতে যদি আক্রমণ করে তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সৌদি আরবের একটা বিশাল অংশ, সংযুক্ত আরব আমিরাতের, বাহরাইনের, কাতারের, কুয়েতের বিশাল অংশ পানি শূন্যতায় ভুগবে। গতকালকে কিছু খবর দেখলাম যে ইরান 2-4টা আক্রমণ এরকম পানি শোধনাগারে করছে। এখন এটা কন্টিনিউ করবে কিনা, কত বড় করবে এটা দেখার বিষয়। এই যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করার যে পরিকল্পনা এবং তার ইরানকে আক্রমণ করার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা সে যেমন পরিকল্পনাগুলো সাজিয়েছে, ইরানও কিন্তু তার পরিকল্পনাগুলো তার সক্ষমতা অনুযায়ী সে সাজিয়েছে যে আমার এই 5টা জিনিস আছে, এই 10টা জিনিস আছে, এটা দিয়ে আমি ওকে কিভাবে আক্রমণ করবো। এবং আপনারা জানেন যে 12 দিনের যুদ্ধে ইরান কিন্তু যেভাবে আক্রমণ করেছে তখন ইরান আক্রমণের চেয়েও বেশি করেছে। আমেরিকা ইসরায়েল এরকম একটা যুদ্ধ হলে কোন জায়গা থেকে কোন দিক থেকে তাকে কিভাবে আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্য তার কি করা লাগবে। এজন্য দেখবেন যে এবারের যুদ্ধের শুরুতেই ইরান যে কাজটি করেছে সেটা হচ্ছে আমেরিকার চোখগুলোতে আক্রমণ করেছে। অর্থাৎ এই অঞ্চলে আমেরিকার যে সমস্ত রাডার ছিল সেই রাডারগুলোতে আক্রমণ করেছে একেবারে যুদ্ধের শুরুতেই। কেন? কারণ হচ্ছে সে ওই সময় থেকে এটা প্রস্তুতি নিয়েছে যে আমেরিকা যদি আঘাত করে আগে আঘাত আসবে ওখান থেকে এবং আমেরিকা যদি আমার উপরে যদি সে খবরগিরি করে তাহলে সে করবে তার এই অঞ্চলে এই যে রাডারগুলো আছে সেগুলো দিয়ে। সে এই জন্য এই রাডারগুলোতে আক্রমণ করেছে। এ গেল এক। অর্থাৎ এটা ইরানের পরিকল্পিত একটা বিষয়। আরেকটা হচ্ছে ইরানের জনগণ, ইরানের সরকার এমন ভাবেই তৈরি হওয়া যে আমেরিকা ইসরায়েল একদিন ইরানে আক্রমণ করবে, সুতরাং আমার সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলোর জনগণ, সেই দেশগুলোর সরকার একদিন আমাদের উপরে ইরান থেকে আক্রমণ আসবে সেটার জন্য আমাদের প্রস্তুত হতে হবে, এভাবে সে তার জনগণকে প্রস্তুত করে নাই। 12 দিনের যুদ্ধের পরে ইরান 8 মাস সময় পেয়েছে নিজেকে এইভাবে প্রস্তুত করতে। এখন ওই যেটা বললাম যে আমেরিকা ধর্মার কাট করে তার যে একটা বিশাল একটা ভাইব তৈরি করে, সেই ভাইব সে তৈরি করেছে। আমেরিকার কাছে বিধ্বংসী অস্ত্র আছে, সেই বিধ্বংসী অস্ত্র দিয়ে আঘাত করছে, কিন্তু পাল্টা আঘাত ঠেকানোর জন্য আমেরিকা কি করছে সেটা দেখবেন একটু পরে। এখন এই যে 8 মাস ধরে সে প্রস্তুতি নিয়েছে, তার প্রক্সি গ্রুপগুলোকে যেগুলো তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে বা যেগুলোর সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন, সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন, সেগুলোকেও সে ইঙ্গিত দিয়ে রেখেছে এবং সেই প্রক্সি সংগঠনগুলো এখন দেখা গেছে আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। এখন এই প্রক্সি সংগঠনগুলো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে ইরান সরাসরি যদি এদের কাছে অস্ত্র নাও দিতে পারে, আরো বিভিন্ন জায়গা থেকে তারা অস্ত্র পায়। যখন একটা অঞ্চল পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যায় তখন এই যুদ্ধ থেকে অর্থনৈতিক ফায়দা নেয়ার জন্য অনেক গোষ্ঠী রেডি থাকে, যাদের কাজই হচ্ছে ভাই আমি ব্ল্যাক মার্কেটে অস্ত্র বিক্রি করবো, কে কোন জায়গা থেকে নিচ্ছে এটা আমার দেখার বিষয় না। এটা আপনারা ইউক্রেনেও দেখেছেন যে ইউক্রেনের ব্ল্যাক মার্কেটে এই রাশিয়ার অস্ত্র বিক্রি হচ্ছে, এরকম হয়েছে। অর্থাৎ আপনার প্রতিপক্ষ কিন্তু তার অস্ত্র আপনার প্রতিপক্ষের কাছে যাচ্ছে, এরকম একটা আপনার অস্ত্র আপনার প্রতিপক্ষের কাছে যাচ্ছে। সুতরাং এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখন এই যে ইরান যে এই অঞ্চলে, এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যে যুদ্ধটা চালাচ্ছে, এই যুদ্ধটা এখন ইরান কি করলো? এই যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের বিরুদ্ধে একটা যুদ্ধ না, এটা বলা যায় যে পুরো বিশ্বের অর্থনীতির বিরুদ্ধে একটা যুদ্ধ। বিশ্ব অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ কেমন? যেমন ইরান এই পারস্য অঞ্চলে যে দেশগুলো আছে সেই দেশগুলোর বিরুদ্ধে সে যখন আক্রমণটা চালালো, পারস্য অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ চালানো মানে হচ্ছে আমেরিকার অর্থনীতির বিরুদ্ধে আক্রমণ চালানো। কিভাবে? দেখুন, পারস্য অঞ্চলে, এই পারস্য উপসাগরের অঞ্চলের যে দেশগুলো, গালফ কান্ট্রি যেটাকে বলি আমরা, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এরা তেল বিক্রি করে, তাই না? বেশিরভাগ দেশ কি করে? পেট্রো ডলার যেটাকে বলি, যে সে তেল বিক্রি করে টাকাটা নিবে হচ্ছে ডলারে। এখন তার এই যে তেল বিক্রি করার ব্যাপক পরিমাণে টাকা ডলারে সে নিচ্ছে, এই টাকা তো সে নিজের দেশে ব্যবহার করছে না, তাই না? কোনো দেশে তো ডলার ব্যবহার হয় না, ব্যবহার হয় কি? তার নিজস্ব মুদ্রা। এখন এই ডলার, তার এত পরিমাণ ডলার, সে এই ডলারকে তো কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করবে।
কোন জায়গায় সে ইনভেস্ট করছে এটাকে তো আমরা ইনভেস্ট করি, কিন্তু যদি বলি যে এই টাকাটা কোথায় দিচ্ছে, আমেরিকার অর্থনীতিকে সচল রাখার জন্য ব্যবহার করা হচ্ছে, আমেরিকার ব্যাংকে, আমেরিকার রিজার্ভে, আমেরিকার কোম্পানিগুলোতে। দেখবেন আমেরিকার এবং ইউরোপের যেই সমস্ত কোম্পানি সবচেয়ে বেশি তাড়াতাড়ি হচ্ছে ফুলে ফেপে বড় হচ্ছে, সেই সব কোম্পানির পেছনে এই আরব ধনকুবেরদের ব্যাপক পরিমাণে টাকা আছে। সেই কোম্পানিগুলোর একেবারে সামনে আসে কোনটা? এআই। আমেরিকার এআই ভিত্তিক যতগুলো কোম্পানি আছে প্রায় সবগুলোতে, সব বড় বড় কোম্পানিতে ব্যাপক পরিমাণে টাকা ঢালা হচ্ছে। এই টাকা যায় হচ্ছে এই মধ্যপ্রাচ্য থেকে। এখন এই মধ্যপ্রাচ্য থেকে যাওয়া টাকায় আমেরিকার কোম্পানিগুলো হচ্ছে উপরে উঠছে মধ্যপ্রাচ্য থেকে, এবং এই টাকাটা এরকম না যে আজকে আমি জাস্ট ইনভেস্ট করলাম এরপর থেকে চলতেছে না, এটা কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে গ্যাসের মতো এবং তেলের মতো। তেল গ্যাস যেমন এখান থেকে বের হচ্ছে, এটা টাকাটা আবার ওখান থেকে এই কোম্পানিগুলোতে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে আমাজনের যে ডাটা সেন্টার ছিল, সেই ডাটা সেন্টারে আক্রমণ হয়েছে, এরকম খবর আসছে আমাজনের ডাটা সেন্টারে। তার মানে হচ্ছে যে এই টাকা দিয়ে তারা যে ইনভেস্ট করছে সেই ইনভেস্টের একটা অংশ তারা নিজের দেশে এখন নিয়ে আসার চেষ্টা করছে, এটা হচ্ছে প্রমাণ। এখন এই ডাটা সেন্টারে আক্রমণ এবং এই অঞ্চলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের এই যে টাকার ফ্লোটাতে, অর্থাৎ পেট্রো ডলারটা যে কমে যাচ্ছে প্রত্যেকদিন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার, কাতার বলছে যে সে তার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। মানে কাতারের মতো একটা দেশ যার পুরো অর্থনীতি হচ্ছে তার এলএনজির উপরে, সে বলছে এলএনজি উৎপাদন বন্ধ করে দিচ্ছে। সৌদি আরব তার পুরো অর্থনীতির হচ্ছে 80% নির্ভর করে হচ্ছে তার গ্যাস তেলের উপরে। তার এই তেল সে বাইরে বিক্রি করবে, এই বাইরে বিক্রি করে সে টাকা নেবে। এটা যদি 1 মাস 2 মাস 3 মাস বন্ধ থাকে, সংযুক্ত আরব আমিরাতের তেলের একটা বড় অংশ হচ্ছে যায় এই হরমুজ প্রণালী দিয়ে। এই হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, মার্কিন প্রেসিডেন্ট যতই সে হচ্ছে মানে ভাই উঠাক যে হরমুজ প্রণালী আমি উন্মুক্ত করে দেবো, আমি হচ্ছে হরমুজ প্রণালীর যতগুলো হচ্ছে তেলের ট্যাঙ্কার আছে কান্দে করে নিয়ে যাবো, বিষয়টা এত সহজ না। তো এই জিনিসটা যখন হবে তখন এই ডাটা সেন্টারগুলো এবং এআই ভিত্তিক যে পুরো আমেরিকান অর্থনীতি এখন এই এআই এবং ডাটা সেন্টারের উপরে যে বড় একটা নির্ভরশীলতা, সেখানে একটা ভাব মানে ধাক্কা লাগবে।